বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। সুস্থ জীবনযাপনের জন্য শরীরের প্রতিটি অঙ্গের যত্ন নেওয়া প্রয়োজন, আর তার মূত্রতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এই অঙ্গের সমস্যাগুলিকে গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন অবহেলা করে থাকেন, যার পরিণতিতে জটিলতা তৈরি হয়। মূত্রতন্ত্রে পাথরের সমস্যা বর্তমানে অনেক সাধারণ, কিন্তু সময়মতো চিহ্নিত করে চিকিৎসা শুরু করা গেলে এগুলোর সমাধান সম্ভব এবং ভবিষ্যতে বড় বিপদও এড়ানো যায়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ইউরোলজিক্যাল সার্জনদের মাধ্যমে এই সমস্যাগুলোর চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি অর্জন করছে। এখানে রয়েছে কিডনি, মূত্রনালী, মূত্রথলি, প্রোস্টেট এবং পুরুষদের প্রজননজনিত অসুখের জন্য বিশেষায়িত সেবা। আজকের পর্বে আমরা আলোচনা করব মূত্রতন্ত্রের পাথরের কারণ, প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে। সেই সাথে জানব সমস্যাগুলো কাদের বেশি হয়, কেন হয় এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। আমাদের সাথে আজ রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, এসজিপি। আমাদের আজকের আলোচনার বিষয় মূত্রনালীর পাথর, কারণ, লক্ষণ ও চিকিৎসা। দর্শক, স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা মূত্রনালীর পাথর নিয়ে একটু আলোচনা করতে চাই, তবে একটু মূত্রনালীর বিষয়টা নিয়ে একটু ডিটেইলে একটু আপনার কাছে শুরুতেই জানতে চাবো যে পাথর ছাড়াও কিভাবে সংক্রমিত হতে পারে মূত্রনালী। আসসালামু আলাইকুম, শুভ সকাল সুপ্রিয় দর্শক। আজকের টপিক আপনি শুনলেন যে মূত্রনালীর পাথর। মূলত এটার ব্যাপারে আমাকে কিছু বলতে বলা হয়েছে। আপনারা জানেন যে কিডনি থেকে শুরু করে দুটো নল থাকে দুই কিডনিতে, নলটা মূত্রথলিতে যায়, তারপরে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এটা হলো মূত্রনালী। তো এটা একটা ফাংশনাল অর্গান। তো এটার পাথর তো দেখা যায় যে মূত্রনালীর মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে পাথর তৈরি হয়। এই পাথর তৈরির যেটা বড় সমস্যা যে মূত্রনালী তো একটা ফাংশনাল অর্গান, প্রস্রাব তৈরি হচ্ছে, হয়ে নালী দিয়ে যাচ্ছে। তো ওর মধ্যে যদি কোনো সময় পাথর তৈরি হয়, ইনফেকশন হতে পারে, আটকিয়ে যেতে পারে। আটকিয়ে গেলে তো কিডনি নষ্ট হতে থাকবে। তো কেন এই পাথর হয় এটা নিয়ে গবেষণা চলছে। একেবারে এক্স্যাক্ট কারণ সবসময় বলতে পারা যায় না, তবু যেগুলো সাধারণভাবে আমরা ধরে নিই, ধরেন পুরুষ যারা, তাদের পাথর একটু বেশি হয়। তারপরে যেমন ধরেন যেসব জায়গাতে অনেক বেশি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা বেশি, অর্থাৎ গরম বেশি, সেই সব জায়গাতে পাথর বেশি হয় দেখা যায়। স্যার, আরেকটা বিষয় একটু আমি জানতে চাই, পাথর নিয়ে তো আলোচনা করবই, অন্যান্য কোনো সংক্রমণ কি পাথর ছাড়াও হতে পারে? হ্যাঁ, পাথর তো সংক্রমণ না, আসলে পাথর সংক্রমণের কারণে হতে পারে। সংক্রমণ তো হতে পারে, যেমন আমরা সবাই জানি ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রনালীর প্রদাহ, এটা তো হয় অনেক সময় এই সাবকন্টিনেন্টে বিশেষ করে, এবং বাংলাদেশেও কিডনি থেকে শুরু করে পুরো লাইনের মধ্যেই আপনার টিবি হতে পারে। টিবি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা স্যার, আপনাকে অনুরোধ করছি, আমরা মুখোমুখি কথা বললে ব্যাপারগুলো আমি খুব ভালো বুঝতে পারবো। কি হতে পারে স্যার আপনি বলেন? যেমন সংক্রমণ, যে কোনো ধরনের সংক্রমণ হতে পারে। এটা মূত্র নালী বলেন, কিডনি বলেন, মূত্রথলি বলেন, মূত্রথলির রাস্তা বলেন, একেবারে বাইরের যে রাস্তাটা, সব জায়গাতে সংক্রমণ হতে পারে। তারপরে টিবি হতে পারে। আচ্ছা, এটা কিন্তু টিবি হতে পারে একই রকম, ওই মূত্রথলিতে জ্বালা পোড়া অথবা জ্বর এভাবেই দেখা দেয়, হতে পারে। এটা হতে পারে আর কি। আচ্ছা, মূত্রথলিতে পাথর আপনি বলেন সুনির্দিষ্ট কারণ আসলে এরকম পাওয়া যায় না, তারপরে কিছু ফ্যাক্টর তো থাকে, সেই ফ্যাক্টরগুলো আসলে কি? ওই যে বললাম যে একটা, যে আপনি পানি কম খাচ্ছেন, অথবা আপনি একটা বেশি টেম্পারেচারের জায়গায় থাকছেন, অথবা দেখা যাচ্ছে যে আপনি একজন খেলোয়াড়, আপনি প্রচুর কায়িক পরিশ্রম করেন, এরপরে পানি খাওয়াটা ঠিকমতো হচ্ছে না। এখানে কিন্তু ওই যে লবণগুলো বের হয়, লবণগুলো ন্যাচারালি যদি তার না থাকে, পানি কম থাকে, ডিহাইড্রেশন হয়, তখন ওইগুলোই এক ধরনের যেটাকে বলে নিউক্লিয়াসের মতো তৈরি হয়, আস্তে আস্তে ওখান থেকে পাথর হতে পারে। তারপরে যেমন ধরেন কিছু কিছু শরীরের রোগ আছে আপনার,
যেমন ধরেন আপনার শরীরে ভিটামিন ডি অনেক বেশি, আচ্ছা, ভিটামিন ডি আপনার অনেক বেশি, এখান থেকে কিন্তু পাথর হতে পারে। আপনার ক্যালসিয়াম বেশি, পেশাবের রাস্তা দিয়ে ক্যালসিয়াম যায়, আপনার পাথর হতে পারে। আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেশি, আচ্ছা, আপনার পাথর হতে পারে। এখানে একটা থাইরয়েড নামে গ্রন্থি আছে, ওটাকে আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, ওর মধ্যে ছোট ছোট সাধারণত গোটা চারেক থাকে, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই থাকে, যেটাকে ওই যে ঘ্যাগের ব্যারাম বলি আমরা, ওর মধ্যে ছোট ছোট ওইখানে কিছু রোগ আছে, হাইপার প্যারাথাইরয়েডিজম বলে, তখন ক্যালসিয়াম শরীর থেকে উজ্জ্ব হয়ে যায়, এজন্য হতে পারে, সে কারণে হতে পারে। পেটের মধ্যে কিছু রোগ আছে, অথবা আপনার পেটের নাড়ি কেটে ফেলা হয়েছে, তখন হতে পারে। তারপরে যেমন খাবারের কিছু হ্যাবিট আছে, আপনার মাংসাশী যারা বেশি প্রোটিন খান, অ্যানিম্যাল প্রোটিন খান, তাদের এগুলো হতে পারে। তারপরে যেমন ধরেন আপনি প্যারালাইসিসের রোগী, বেড রিডেন, আপনার পাথর হতে পারে, অনেক কারণ রয়েছে, এরকম অসংখ্য কারণ খুঁজে পাওয়া যায়। এটা কি বংশগত কিংবা হচ্ছে পরিবেশগত কোনো ইস্যু থাকতে পারে? জেনেটিক ভাবে তো হতেই পারে, পরিবেশের মধ্যে ওইটা, যেমন ধরেন বেশি যেখানে টেম্পারেচার বেশি, তবে খাবারের যে প্যাটার্নটা, খাবারের প্যাটার্নের জন্য আপনার তো হতেই পারে। আচ্ছা, টেম্পারেচার বেশির কথা বলেন, তাহলে কি আমাদের যারা হচ্ছে মধ্যপ্রাচ্যে যায় কিংবা মধ্যপ্রাচ্যে যায়, ভালো কথা বলেছেন, তাদের কি এটা বেশি হয়? যে আমাদের ছেলেরা যে যায় ওখানে, এমন কোনো সপ্তাহ নাই যেখানে মিডল ইস্ট থেকে আগত দু একজন রুগী আমি পাই না যাদের পাথর আছে। তো কারণ হিসেবে যখন আমি তাকে জিজ্ঞেস করি যে আপনার পাথর আছে, আপনি পানি খান না? স্যার পানি তো অনেক খাই। তো তাকে আমি বলে দিই যে আপনি পানি অনেক খান, আপনি বুঝতে পারেন না। বাংলাদেশে আপনি রোজা থাকেন, জি স্যার, গরমের সময় রোজা থাকলে সন্ধ্যার সময় প্রস্রাবের কালার কেমন হয়? স্যার হলুদ হয়ে যায়। আপনি যখন দেখবেন পেশাবের কালার ওরকম হলুদ হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনার পানি খাওয়া কম। জি, আপনার এই অভিজ্ঞতার কথা শুনবো নিশ্চয়ই। একটা ফোন এসেছে, আমরা ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, কোথেকে বলছেন? আপনার পরিচয় দিয়ে আপনার সমস্যার কথাটি জানাতে পারেন। আমার বাসা হচ্ছে আপনার মান্দা থানার নওগাঁ জেলার। জি, আমার সমস্যা হচ্ছে আমার পেশাবের দ্বার আপনার করে আর কি, জ্বালা যন্ত্রণা করে। প্রসাবে জ্বালা পড়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন, আপনার সমস্যাগুলোর কথা বলুন, আমাদের চিকিৎসক সাথে রয়েছে। আপনার বয়স, ডায়াবেটিস, আপনার ডায়াবেটিস আছে কিনা, এই বিষয়গুলো একটু বলুন। ডায়াবেটিস নাই, আমার বয়স 47 বছর। আচ্ছা, আপনার বয়স 47, প্রস্রাবে জ্বালা পোড়া, আমি ধরেই নিচ্ছি যে হয়তো খুব বড় কোনো সমস্যা নাই। প্রথমত আপনি পানি খাওয়াটা একটু বাড়িয়ে দিন, আমার ধারণা পানি একটু কম খান, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি যেমন ধরুন কোনো লোকাল ডাক্তারের কাছে অন্তত প্রস্রাবটা একটা টেস্ট করে নিন, যে দেখেন যে ওর মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা। শুধুমাত্র প্রস্রাবের একটা রুটিন টেস্ট করিয়ে নিন, এটা করে তারপরে দেখা যাক কী হয়। এরপরে আপনাকে একজন ইউরোলজি ডাক্তারের কাছে যেতে হবে যে জ্বালাপোড়া কেন হচ্ছে দেখার জন্য। কারণ 47 বছর বয়সে জ্বালাপোড়া হওয়াটা খুব, আমি মনে করি যে অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ড পুরুষ মানুষ সেটার বৃদ্ধির কারণে অনেক সময় হয়, কিন্তু সেটার আগে একটু দেখে নিই যে এটা পানির ঘাটতির কারণেই হচ্ছে কিনা, আমরা একটু দেখে নিই। জি, আমরা আলোচনায় আসছি, উনি প্রোগ্রাম দেখলে নিশ্চয়ই আলোচনা আরও অনেক বিষয় চলে আসবে। এই সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়েই তো আমাদের আলোচনা চলছে। আপনি বলছিলেন যে ওয়েদারটা একটা ফ্যাক্ট, মধ্যপ্রাচ্যে যারা আমাদের দেশ থেকে শ্রমিক যান কিংবা কোনো কাজে যান, তাদের এই পাথর বেশি হয়। তো এখানে গরমটা একটা ফ্যাক্ট। যে গরমটা একটা ফ্যাক্টর। এখানে আবার একটু কথা বলা যায়, সেটা হলো যে গরম ফ্যাক্টর তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গরমের দেশে, যেমন এশিয়ানদের কিন্তু পাথর বেশি, মিডল ইস্টে আরও বেশি। তার আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে ইয়েতে গরম ওরকম পড়লেও অতটা না, কিন্তু ইন জেনারেল দেখা যায় যে গরমের ইয়েতে একটু পাথর বেশি। আচ্ছা, ওয়েদারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার যদি কিংবা কারো যদি মানে পাথর হয় মূত্রনালীতে, আমি বুঝবো কি করে যে আমার মূত্রনালীতে পাথর হচ্ছে? আমার সমস্যাগুলো, এটা একটা বিরাট ব্যাপার যে মূত্রনালীতে পাথর হলে আমি বুঝবো কি করে। দেখুন, পাথর যখন হয়, কারো কারো পাথরে কিছুই বুঝতে পারে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা মূত্রনালীর মধ্যে একটা পাথর হলো, পাথরটা যদি বড় হয় অনেক সময় এটা নড়াচড়া করতে পারে না কিছু। যখন ছোট পাথর হয় একটু নড়াচড়া করে, তখন কিন্তু একটু ব্যথা হবে। ঠিক কিডনির এরিয়াতে জানেন আপনারা, পেটের পিছনের দিকে 2 সাইডে 2টো কিডনি, ওখানে একটু ব্যথা হতে পারে। তারপরে পাথরটা নড়ে ধরেন কিডনির মুখে আসলে প্রস্রাব বের হতে পারবে না, তখন একটা প্রেশার হবে, তখন কিন্তু ব্যথা হতে পারে। তারপরে ধরেন আরও নিচে নেমে আসলো, টিউবের দিকে চলে আসলো, তখন কিন্তু একটা টিপিক্যাল একটা ব্যথা হয়। এই ব্যথাটা লয়েন থেকে গ্রয়েন, অর্থাৎ এই যে এর থেকে
শুরু করে কিডনির এখান থেকে শুরু করে আস্তে 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 আপনার পেটের নিচ দিয়ে একেবারে থায়ের ওই দিকে চলে যায়, অন্ডকোষ পর্যন্ত চলে যেতে পারে। মেয়েদের ঠিক ল্যাবিয়া মেজরা বলি যে জায়গাটা, ওই দিক পর্যন্ত পাথরের ব্যথাটা চলে যেতে পারে। তারপরে ব্যথাটা অনেক সময় ওয়েভের মতো, একটু ব্যথা হচ্ছে, একটু আবার ব্যথা, এবং তীব্র ব্যথা, রোগী ছটফট করতে থাকে। আমরা তো বলেই থাকি যে যেমন ধরুন ওই যে ডেলিভারি পেন যেটা, অথবা অগ্নাশয়ের যে প্যানক্রিয়াটাইটিস, এই ব্যথার পরেই কিন্তু কিডনির নলের পাথর আটকানোর ব্যথাটা, এত তীব্র ব্যথা, সাথে জ্বর উঠতে পারে, বমি হতে পারে, এগুলো কিন্তু সাথে হতে পারে। তারপরে অনেক সময় প্রস্রাবের রাস্তাতে একটু রক্ত যেতে পারে, অনেক সময়, বেশিরভাগ সময় দেখা যায় না, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যায়। এগুলো নিয়ে এসব লক্ষণ আসলে, কিন্তু হঠাৎ করে তো আর আসলে পাথর হয় না, এটা তো দীর্ঘদিনের একটা জীবনযাপনের ফলে আস্তে আস্তে হয়। তো এই ব্যথাও কিংবা লক্ষণগুলোও কি আস্তে আস্তে দেখা দেয়? সব সময় নট অলওয়েজ, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন এটা অবস্ট্রাকশন করে। ওই যে বললাম যে কিডনি থেকে নলটা পুরোটা তো প্রস্রাব তৈরি বেরোচ্ছে, একটা পথ, এই পথে যখন অবস্ট্রাকশন করে অথবা এই পাথরের কারণে ইনফেকশন হয়, তখন কিন্তু ব্যথা হয়, মানে বাধাগ্রস্ত হয়। আর যখন শুরুতে তৈরি হয়, আপনি অ্যাসিমটোমেটিক থাকতে পারেন, অন্য কোনো কারণে পেটের একটা সনো করেছেন, আপনি আল্ট্রাসনো করেছেন, দেখা গেল একটা পাথর, এরকমও হতে পারে। জি, আরো এই বিষয়ে কথা বলবো। আরেকজন দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঝালকাঠি বরিশাল থেকে বলছি স্যার। জি, আমার সমস্যা হলো স্যার, ওই আমার মনে হয় যে আমার প্রস্রাবটা একটু ঘন ঘন হয়, মানে একটু তাড়াতাড়ি হয়, মানে আমার তুলনামূলক। আপনার বয়সটা কি বলবেন? 45 আপ। 45। আপনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই এবং চেকও করাই নেই। আচ্ছা, আপনার এতে ঘাবড়ানোর কিছু নাই। একটা হলো যে আপনার বয়স 40-এর উপরে গেছে। পুরুষ মানুষের মূত্রথলির ঠিক নিচে একটা সুপারির মতো গ্রন্থি থাকে, প্রোস্টেট বলি আমরা। এটা যখন বয়স বাড়ে, 40-এর উপরে গেলে আস্তে আস্তে এটার অনেক সময় লক্ষণ দেখা দেয়। তো এই কারণে একটু ঘন ঘন প্রস্রাব হতে পারে। তার সাথে ধরুন আপনি যদি বেশি চা খেয়ে থাকেন, আপনি যদি বেশি কফি খান, কোল্ড ড্রিঙ্ক বেশি খান, এগুলো একটু কমিয়ে দেন। তারপরে অতিরিক্ত ঝাল খাওয়া একটু কমিয়ে দেন। আবার এমন হতে পারে যে পানি খাওয়ার অভ্যাসটা আপনার অতি বেশি, আপনার যতটুকু প্রয়োজন, হয়তো ধরুন 2 লিটার পানি আপনার দরকার, আপনি বাইরে অনেক কায়িক পরিশ্রম করেন, হয়তো 2.5 লিটার দরকার, কিন্তু আপনি আরও বেশি পানি খাচ্ছেন, সেটাও একটা হতে পারে। উনি কন্ট্রোলে রাখতে পারেন না, কিন্তু এইটার জন্য আপনাকে একটু ইউরোলজির ডাক্তারকে দেখাতে হবে যে আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার মূত্রথলির মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, আপনার প্রস্রাব কেমন ফ্লোটা হয়, প্রস্রাব জমে থাকছে কিনা, এগুলো ইনিশিয়াল একটু দেখা দরকার আছে। আর আমি যে কথাগুলো বললাম ওগুলো একটু কন্ট্রোল করেন। ধরুন আপনি 10 গ্লাস পানি খান, আপনি ওটাকে কমিয়ে 8 গ্লাস করে দেন। ধরুন আপনি 8 গ্লাস খান, আপনি কমিয়ে 6 গ্লাস করে দেন, একটু কমান। কিন্তু আবার একেবারেই কমানো যাবে না, পরিমিত খেতে হবে। আপনাকে মোটামুটিভাবে আমি মনে করি 5-6 গ্লাস পানি আপনার খাওয়া দরকার। 1200 ml থেকে ধরেন 1500 ml মতো পানি খাওয়া দরকার আছে, নাহলে বডি ডিহাইড্রেশন হয়ে যায়। যদি ডাক্তাররা নিষেধ না করে যে আপনার কিডনির কারণে পানি খেতে পারবেন না, হার্টের কারণে, সেটা ছাড়া আপনার পানি একটু খেতে হবে। তো 6 গ্লাস পানি যদি আপনি খান, তারপরে দেখেন কন্ট্রোলে আসে কিনা। আর না হলে আপনাকে একটু করতে হবে, ইউরোলজিস্টদের কাছে গিয়ে একটু ইউরিনটা টেস্ট করা, আল্ট্রাসাউন্ড করে দেখা, আপনার প্রস্রাবের ফ্লোটা দেখা একটু করতে হবে। জি, নিশ্চয়ই উনি শুনেছেন। আমি একটু সংক্ষেপে একটু জানতে চাই যে অনেকে রাতে খুব ঘন ঘন প্রস্রাব হয়, ডায়াবেটিস না থাকলেও, তাহলে সেক্ষেত্রে আসলে রাতে ঘন ঘন প্রস্রাব যাদের হয়, যেমন এটা দুটো গ্রুপ। একটা গ্রুপ ধরেন হচ্ছে বাচ্চাদের হয়, আরেকটা হচ্ছে বড়দের হয়। বড়দের বেশিরভাগ। আমরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবো, একটা বিরতিতে আমাদের যেতে হবে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টর নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আমাদের আজকের আলোচনার বিষয় মূত্রনালীর পাথর, কারণ, লক্ষণ ও চিকিৎসা। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, এসজিপি। আমরা চিকিৎসার বিষয়ে সরাসরি একটু আসতে চাই, কারণ দর্শকরা চিকিৎসার বিষয়ে জানতে চায়। কারো পাথর হলে তার কি করা উচিত? পাথর হলে একটা হচ্ছে যে উনি প্রেজেন্ট করলেন কীভাবে। ধরুন অত্যন্ত ব্যথা নিয়ে উনি হাজির হয়েছে, তাহলে তাকে নিরাময় করার জন্য ব্যথার ওষুধ দিতে হবে। তো ব্যথার ওষুধের মধ্যে NSAID বলি আমরা, ওই জাতীয় ওষুধ মুখেও দেওয়া যেতে পারে, ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, পায়খানার রাস্তাও দেওয়া যেতে পারে। অনেক সময় মুখে খেতে পারে না, পেশেন্টের বমি হয়, দিয়ে ব্যথাটা নিবারণ করতে হবে। তার সাথে কুইক কিছু পরীক্ষা করতে হবে। এর মধ্যে খুব জরুরি হচ্ছে একটা কিডনির
আল্ট্রাসাউন্ড করা। আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে, আল্ট্রাসাউন্ড করে দেখলে একটা ধারণা পাওয়া যাবে যে পাথরটা কোথায় আছে। কিছু কিছু ক্ষেত্রে নলের পাথর, মোটা মানুষ তাদের পাথর কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে সিটি স্ক্যান কোনো কন্ট্রাস্ট না দিয়ে একটা নন কন্ট্রাস্ট সিটি করতে হবে, করলে মোটামুটি আমরা ডায়াগনোসিস পেয়ে যাব। এর সাথে কিডনির ফাংশনটা দেখতে হবে, ক্রিয়েটিনিন, কারণ কিডনির ফাংশনটা যদি খারাপ থাকে আর আমি যদি ওই ধরনের ব্যথার ওষুধ দিই এটা কিন্তু ড্যামেজিং কিডনির জন্য। এটা করতে হবে, করে ডায়াগনোসিসটা হয়ে গেল। ডায়াগনোসিসটা হয়ে গেলে এরপরে তার বেসিক কিছু টেস্ট আছে যে অ্যানাস্থেটিক ফিটনেসের জন্য সেটা করতে হয়। এটা নির্ভর করে আপনি ইয়াং, হয়তো বেশি কিছু লাগবে না, আপনি এল্ডারলি, আপনার হার্টের প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, তখন তো আপনার কিছু টেস্ট করতে হবে। কোনো অ্যানাস্থেটিক ফিটনেস হয়ে গেলে চিকিৎসার মধ্যে সময় খুব কম। আমি কুইক বলে ফেলি, কিডনিতে পাথর আগের দিনে সব আমরা কেটে করতাম, এখন আমরা অলমোস্ট কাটি না, ছিদ্র দিয়ে, এখান দিয়ে একটা ছিদ্র করে ওর মধ্য দিয়ে বিভিন্ন রকম যন্ত্র আছে, ওগুলো দিয়ে আমরা পাথর ভেঙে বের করে নিয়ে আসবো। এবার রুগী আজকে করলাম, কালকেই চলে যেতে পারে। মানে মূত্রথলিতে পাথর হলে না, এটা কিডনিতে পাথর। তারপরে মূত্রনলের মধ্যে পাথর, যদি মূত্রনলের পাথর হলে সেই ক্ষেত্রে সরি কিডনি থেকে যে টিউব দুটো নেমে আসলো, এই টিউবে পাথর, এগুলো কিন্তু খুব সহজেই এখন আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে খুব ফাইন মেশিন আছে আমাদের, ইউআরএস বলি, ওই সব মেশিন আমরা ঢুকে লেজার ফাইবার দিয়েও আমরা ভেঙে ফেলি, হয়ে গেল। তার মূত্রথলির পাথরে আমাদের কিছু মেশিন আছে যেটা ডাইরেক্ট দিয়েও আমরা গুঁড়া করে ফেলতে পারি। এটা ক্যাথেটার দিলাম, একদিন পরে রোগী বাসায় চলে গেল। তো এগুলো এখন সব না কেটেই করা সম্ভব। তারপরে আরও মজার ব্যাপার, আপনি অবাক হবেন যে কিডনির মধ্যে পাথর, সেটা পেশাবের রাস্তা দিয়ে অত্যন্ত ফ্লেক্সিবল মেশিন আছে আমাদের, যেমন এন্ডোস্কোপি করি আমরা মেশিন দিয়ে, ওর থেকে ধরেন 4 ভাগের 1 ভাগ চিকন ফ্লেক্সিবল, ওই মেশিন আমরা কিডনিতে নিয়ে যাই, নিয়ে ওর মধ্যে লেজার ফাইবার দিয়ে ভেঙে ফেলি। কিছু কাটাও করা লাগলে একটা আধুনিক অনেক চিকিৎসা রয়েছে। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি জানতে পাই, চিকিৎসা কি সব জায়গায় অ্যাভেলেবল? হ্যাঁ, এটা মোটামুটি ভাবে এখন প্রায় বড় বড় ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু সব রকম, ইভেন লেজারও চলে গেছে, ব্যবস্থা রয়েছে। একজন দর্শক রয়েছে ফোনে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি রাজশাহী থেকে পটিয়া উপজেলা, আমার বাড়িতে আমার বাড়ি রাজশাহীতে পটিয়া উপজেলা। সমস্যার কথাটি বলুন। সমস্যা হচ্ছে যে আমার বয়স 52, আমার কোনো ডায়াবেটিস নেই অবশ্য। তো আমার প্রস্রাবটা খুব ধীরে হতে পারি, যেখানে 2 মিনিট 3 মিনিট আমার প্রস্রাবটা খুব আস্তে আস্তে পাই। প্রস্রাব খুব ধীরে হয় না। আচ্ছা, এটা নিয়ে আপনার ঘাবড়ানোর কিছু নাই। সাদামাটাভাবে যদি বলি, আপনার বয়স 52, পুরুষ মানুষ, আপনার প্রস্রাবের থলির নিচে প্রোস্টেট গ্রন্থি আছে। এই গ্রন্থি সুপারির মতো থাকে, এটা বাড়তে থাকে, কখনো 2 সাইড থেকে বাড়ে, কখনো উপর থেকে বাড়লে যে হয়, আপনি একটা ক্যানালের মধ্যে পানি দিচ্ছেন সেচের, ওর মধ্যে আপনার কতগুলো ইট পড়ে গেল, অথবা ধরেন পাড় ভেঙে গেল, কি হবে? ওইটাকে সরাতে হবে। তো আমার মনে হয় ওইটার জন্য হতে পারে আপনার একটু এভালুয়েশন লাগলে কিছু ওষুধপাতি আছে, ওগুলো খেলে আপনি ভালোই থাকবেন আশা করা যায়। আপনি আগেই ভয় পাবেন না যে এটা অপারেশন করতে হবে কিনা। আপনার যেটা বললেন, এটার জন্য আপনার একটু প্রোস্টেটের এভালুয়েশন করা লাগবে, প্রোস্টেট গ্ল্যান্ডের। এটা হচ্ছে প্রথমে। এছাড়া অন্য কোনো কিছু থাকলে তখন তো বেরোয় আসবে। আপনি একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হন। জি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, চিকিৎসার বিষয় তো আপনি বললেনই, একটু প্রতিরোধের বিষয়ে আলোচনা করতে চাই। মানে কেউ যদি সচেতন থাকতে চায় যে তার কিডনিতে পাথর, কিংবা যদি সচেতন থাকতে চায়, তাহলে প্রথম হচ্ছে যে তাকে পানিটা নিয়মিত খেতে হবে। কতটুকু পানি খাবে? হ্যাঁ, এখন পানি ধরেন মিনিমাম 2 লিটার, 2 থেকে 3 লিটার মধ্যে পানি রাখতে হবে। এখানে প্রশ্ন হলো যে পানি তো আমি এত মেপে তো আমরা খাই না, আমি ইউরোলজিস্ট, আমিও তো মেপে খাই না, যখন দরকার হবে খাবে। যেটা দেখার বিষয় যে প্রস্রাবটা অনেক গাঢ় হয়ে যাচ্ছে, পেশাবের রঙটা বেশি হলুদ হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে আমার পানি খাওয়াটা কম হচ্ছে। তো আমি একটা মজা করে বলি, যারা বিশেষ করে আমাদের মুসলমান রোগী যারা বেশিরভাগ তো এই দেশে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, বলি আপনি 5 ওয়াক্ত নামাজের সময়ে আগে আর পরে 1 গ্লাস করে পানি খান, তাহলে কিন্তু আপনার এখানে 1.5 লিটার হয়ে গেল, বাকি সময় তো পানি খাচ্ছেন। পানি খেতে হবে একটা। 2 নম্বর হচ্ছে যে, যেমন ধরেন যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে, কী জন্য আছে, মেটাবলিক এভালুয়েশন বলি, যে তার ইউরিক অ্যাসিড বেশি, ওই যে অর্থাৎ গাউটের রোগী, ইউরিক অ্যাসিডটাকে কমানোর চেষ্টা করতে হবে। তারপরে যেমন ধরুন আমরা অ্যানিম্যাল প্রোটিন প্রচুর খাই, অ্যানিম্যাল প্রোটিন খেলেই কিন্তু ওই যে অক্সালুরিয়া যেটা বলে, যে অক্সালেট বের হয় বেশি দিয়ে, সাইটেটটা যেটি ইনহিবিটার, সাইটেটটা কমে যায়, এগুলোতে ইউরিক অ্যাসিড বেশি হয়ে যায় শরীরে, অ্যানিম্যাল প্রোটিনটাকে একটু কমায় দিতে হবে। তারপরে যেমন কিছু রোগ থাকলে সেই রোগগুলোর চিকিৎসা করতে হবে, যেমন হাইপার প্যারাথাইরয়েড জাতীয় রোগ, এগুলো চিকিৎসা করতে হবে। আসলে সময় স্বল্পতার কারণে অনেক বিষয় আমাদের জানা হয়ে থাকে না, কিন্তু যতটুকু সম্ভব আমরা আজকে চেষ্টা করেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক মণ্ডলীকে ধন্যবাদ।
ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।